আজকে তোমাদের থার্ড সেমিস্টারের আরও একবার দর্শনের ক্লাস নিয়ে এলাম। আর আজকের ক্লাসটা ইউনিট টুর একদম প্রথম অধ্যায়। অলরেডি একটা পার্ট আমি তোমাদের দিয়েছি, সেটা ছিল পার্ট 1। আজকের ক্লাসটা কিন্তু পার্ট 2। আমি তোমাদের বলবো কৃপা হত্যা এবং আত্মহত্যা নিয়ে দর্শনের যে আজকের ক্লাস, সেই ক্লাসটা কিন্তু হঠাৎ এই ক্লাসটা দেখলে হবে না। আগে কিন্তু তুমি প্লেলিস্টে যাও, পার্ট 1টা দেখো এই টপিকটার উপরে, আত্মহত্যা কৃপা হত্যা। তাহলে আজকের পার্ট 2টা দেখতে খুবই ইজি মনে হবে তোমাদের। চলো কথা না পারি আমরা শুরু করবো আজকের ক্লাস, মানে টপিক, মানে আমি আজকে কি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। দেখো, প্রথম অধ্যায়ে আত্মহত্যা এবং কৃপা হত্যা, এটা দর্শনের থার্ড সেমিস্টারে একদম ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। আর তোমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয় একদম আমি বারবার বলছি তোমাদের, যেটা নেওয়া হয়েছে 1 নাম্বার, আমি তোমাদের আজকে স্পেশালি আলোচনা করব আত্মহত্যা নিয়ে। শুধু আগের দিন মানে পার্ট 1-এ আমি আত্মহত্যা এবং কৃপা হত্যা নিয়ে হালকা কিছু আলোচনা করেছিলাম, যেখানে আমরা পুরো অধ্যায়ের ব্যাপারটা কিছু হৃদয়ঙ্গম করেছিলাম। আজকে আমরা বিস্তারিত প্রবেশ করব আত্মহত্যার উপরে, যাকে ইংরেজিতে বলা হয় সুসাইড। দেখো, আত্মহত্যা কি আমাকে জানতে হবে। আমি যদি এই আত্মহত্যা সম্পর্কে একটু বেশি কিছু একটু বুঝতে পারি, তাহলে অনেকগুলো এমসিকিউ এর উত্তরে আমি যেতে পারবো। আত্মহত্যা সম্পর্কে আমি প্রথমে বলবো, এই যে আত্মহত্যা একটা শব্দ, এই আত্মহত্যা শব্দটা কিন্তু দুটো শব্দ নিয়ে হয়েছে। একটা হলো আত্ম আর একটা হলো হত্যা। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি অলরেডি বোর্ডের উপরে লিখে রেখেছি। আত্ম মানে হলো নিজেই, একদম নিজে ব্যক্তি। আর হত্যা মানে হলো যে নিজেকে নাশ করে, ধ্বংস করে, বিনাশ করে, শেষ করে দেয়। তাহলে আত্মহত্যা মানে কি? যে নিজেকে নাশ করে। আত্মযুক্ত হত্যা, যে নিজেকে ধ্বংস করে, যে নিজেকে নাশ করে বা বিনাশ করে, সেটাই তো আত্মহত্যা। যেটাকে আমরা ইংরেজিতে, দেখো এখানে আমি লিখে রেখেছি, সুসাইড। আমরা দ্বিতীয় নম্বর টপিকে আজকের ক্লাসের আলোচ্য বিষয়ে আমরা দেখব কি আত্মহত্যার কারণ। আত্মহত্যার কারণ কি, কখন একটা মানুষ বা কখন একটা মানব সমাজ আত্মহত্যা করে, এই আত্মহত্যার কারণটা কি। আত্মহত্যার অনেকগুলো কারণ আছে। আমরা আত্মহত্যার কারণ হিসাবে মানসিক চাপকে মনে করতে পারি, শারীরিক কষ্টকে মনে করতে পারি, তারপরে অর্থনৈতিক অভাব বা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে অনুকূল পরিবেশ ফিরে পাওয়ার যে অবসাদ, সেই অবসাদ ভুক্ত মানুষে কিন্তু আত্মহত্যাকে বেছে নেয়। দেখো এখানে আমি আত্মহত্যার অনেকগুলো কারণ লিখেছি তোমাদের। আত্মহত্যা লজ্জা থেকে হতে পারে। মানুষ যখন মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজে কোনো একটা কর্মের দ্বারা সে যখন লজ্জিত হয়, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ দেখলেই তাকে লজ্জিত করে বা লজ্জা দেয়। সেই লজ্জা সহ্য করতে না পেরে কোনো একটা মানুষ আত্মঘাতী হতে পারে, মানে সুসাইড করতে পারে। তো অতি অবশ্যই আত্মহত্যা মানে নিজেকে নাশ করার একটা কারণ হলো লজ্জা। আরও একটা কারণ হলো দৈহিক জ্বালা যন্ত্রণা। কোনো পেশেন্টের বা কোনো রোগীর, সে তো ব্যক্তি, কোনো ব্যক্তির মানে শরীরে এমন মানে বিরল বা মরণ রোগ বা যন্ত্রণাদায়ক কোনো অসুখ দানা বেঁধেছে, যেটা স্বাভাবিক অবস্থায় সেই পেশেন্ট বা রোগীটা ফিরে আসতে পারছে না, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা হতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট, যেটা অহরহ ঘটতে চলেছে আমাদের সমাজে, সেটা হলো সাংসারিক সমস্যা। দেখো, পরিবার তো আমরা তো একদম আদিম যুগের মানুষ নয়, আমরা একদম আধুনিক যুগের মানুষ। আর আধুনিক যুগের মানুষ কিন্তু একদম পরিবার কেন্দ্রিক। আর সেই পরিবারে কে থাকে? বাবা মা, আত্মীয় মানে বাবা মা, তারপরে ছেলে মেয়ে, এই নিয়ে তো আমাদের ছোট্ট পরিবার। তো পরিবারে কখনো যখন আমাদের সমস্যা হয়, পরিবারের যে সদস্যগুলো থাকে, সেই সদস্যের মধ্যে যখন সমস্যাগুলো এমন পর্যায়ে যায়, সেটা কিন্তু তখন একদম বিশাল আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমরা পরিবারের কোনো একটা সদস্যকে আত্মঘাতী বা আত্মহত্যা বা সুসাইড করতে দেখি। তাহলে এটা নিশ্চয়ই আত্মহত্যার আরও একটা কারণ। দেখো, দীর্ঘদিন ধরে কোনো একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন যদি খুঁজে না পায়, তার আশা, তার স্বপ্ন সকল যখন ভেঙে যায়, তখন সে কি হয়? অবসাদে ভুগতে থাকে। এই অবসাদের বেড়াজাল থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিন্তু সুসাইডের পথ বেছে নেয়। তারপরে শোক তো আছেই। শোক কি? বিচ্ছিন্নতা। শোক মানে কি? কাউকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, কাউকে ছেড়ে থাকার যে কষ্ট, আপনজনের মৃত্যু, তাকে ভুলতে না পারার যে কষ্ট, সেগুলোই তো শোক, সেগুলোই তো তাপ। এই শোক, তাপ, এই কষ্ট, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারার ফলে অনেক মানুষ কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। দেখো, পরীক্ষায় ব্যর্থ,
তোমরা শিক্ষা জীবন আমি তোমাদের বলবো, দেখো ভালো রেজাল্ট করাটা জীবনের প্রধান উদ্দেশ্য নয়, ভালো মানুষ হওয়াটাই জীবনের প্রধান উদ্দেশ্য। এই যে আমি আত্মহত্যার যে কারণগুলো বললাম, এগুলো উপেক্ষা করে তুমি যদি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারো, আমি তোমাকে বলবো তুমি একজন সত্যি ভালো শিক্ষার্থী। আমি আমার ক্লাস জীবনে দেখেছি, হ্যাঁ, যারা 92% পেয়েছে আর যারা 80% পেয়েছে, 92 থেকে 82% আগে জব করেছে। আমার ভিডিও যারা দেখছো, আমি প্রার্থনা করি তোমাদের জীবনে এরকম হোক, ঠিক আছে? তো তোমরা সব দিকে আগে জব পাও, হ্যাঁ, আগে নিজের পায়ে দাঁড়াও। এই সমস্ত যাবতীয় জিনিস তোমরা উপেক্ষা করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে, সর্বদা আদর্শবাদী ও মূল্যবান ব্যক্তি তৈরি হবে। তাহলে আমি কি বলছিলাম, কি পরীক্ষায় অনেক সময় কোনো শিক্ষার্থী ব্যর্থ হয়ে যায়, সে হয়তো ভাবে, এই তো আমরা দেখছিলাম ককরোচ জনতা পার্টি, এই পার্টিটা তোমরা প্রায় ভাইরাল দেখেছো, প্রায় 2-1 দিনেই কয়েক মিলিয়ন, 17 না 18 না 21 মিলিয়ন মানে হয়ে গেছিলো সাবস্ক্রাইব, হ্যাঁ, বা ফলোয়ার্স তাদের। তাহলে সেখানে দেখেছিলাম আমরা কি নিট পরীক্ষা দিয়েছিল একজন ব্যক্তি, তার যত সর্বস্ব বিক্রি করে, ঠিক আছে, তো সে অনেক পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায়। তারপরে সেই কিছু শিক্ষার্থী যারা নিট পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তারা একটা মামলা করতে গেছিল, কিন্তু সেই মামলাতে কি হয়েছিল, তাদের কোনো আদালত কর্তৃপক্ষ তাদেরকে বলেছিল, এই তোমরা সব কি ককরোচ, কি শিক্ষিত নয়, কি এরকম বলে দিয়েছিল। বিস্তারিত আমার জানা নেই, তবে হালকা আমি কিছু শুনেছি, সেই ব্যাপারটাই তোমাদেরকে শেয়ার করছি। শেষ পর্যন্ত একটা ছেলে আত্মঘাতী হয়ে যায়, কেননা সে নিট পরীক্ষা ভালো দিয়েছিল, তার বাবার যত সর্বস্ব বিক্রি করে তার কিন্তু আর কিছু ছিল না, সে পরীক্ষাটাও ভালো দিয়েছিল, জবটা লেগে গেলে হতে পারত সে, মানে পরীক্ষার রেজাল্টটা যত হয়ে যেত নিটের, তাহলে হতে পারতো সে একটা ভালো জব পাবে। তাহলে পরীক্ষার রেজাল্ট হলো না, ক্যান্সেল হয়ে গেল, তার অর্থনীতিও চলে গেল, তার জবটাও আর হলো না, সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছিল। আমি বলবো তোমরা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবে, এইরকম কর্ম কোনোদিন করবে না। তারপরে নির্যাতন আমরা দেখেছি, শিশু নির্যাতন, তারপরে বধূ নির্যাতন, নারী নির্যাতন, ধর্মীয়ভাবে এক শ্রেণীর মানুষ ওরা একটা মানুষকে নির্যাতন, এই কারণে কিন্তু মানুষ শেষ পর্যন্ত আত্মহত্যা করে। তারপরে মাদকাসক্তি, যারা নেশা করে, নেশাখোর কারা, হিরোইন, গাঁজা, মদ, বিভিন্ন রকমের নেশায় যারা আক্রান্ত, হ্যাঁ, তারা যখন শেষ পর্যন্ত নেশা মানে কেনার সামর্থ্য হারিয়ে দেয়, কিন্তু নেশা পায় না, চিৎকার করে, তখন সেই কষ্ট থেকেও তারাও কিন্তু কি করে, আত্মহত্যার পথ বেছে নেয়। বিভিন্ন কারণ আছে, মানসিক অবসাদ, সংসারের অধঃপতন, তার জীবিকা স্বাভাবিক হচ্ছে না, হ্যাঁ, সে স্বপ্ন যেটা দেখছে সেটা মানে সাকসেস হচ্ছে না। তারপর ইয়ং বয়সে আমরা অনেক সময় দেখেছি যেটা প্রেম বা ভালোবাসা, সেই প্রেম বা ভালোবাসার রেসপন্সিবিলিটি না পেয়ে অনেক সময় কারো ব্রেকআপ হয়ে যায় বা বিচ্ছিন্নতা হয়ে যায়, সেই মানসিক কষ্ট থেকেও কিন্তু আমরা অনেক ইয়ং ছেলে বা ইয়ং স্টারদের দেখেছি সুসাইড করতে। আমি বলবো এই সমস্ত জিনিস থেকে তোমরা একদম বেরিয়ে আসবে। চলে এসো আমাদের দ্বিতীয় একটা টপিক। দেখো, আত্মহত্যা সম্পর্কে আমি তো তোমাদের বলেই দিলাম, দ্বিতীয় নাম্বার তোমরা আত্মহত্যার কারণগুলো জেনে নিলে। এবার আমরা এখানে চলে আসবো, দেখো একটা বক্সের মধ্যে আমি রেখেছি আত্মহত্যা, যাকে আমি বারবার বলছি ইংরেজিতে সুসাইড বলে। দেখো, এই আত্মহত্যাকে এমিল দুরখেইম, তার একটা গ্রন্থ ছিল সুসাইড। তো দুরখেইম দ্য সুসাইড গ্রন্থে এই আত্মহত্যাকে 4 ভাগে ভাগ করেছেন। মানে আত্মহত্যা কয় প্রকারের এমিল দুরখেইমের মতে, তখন তোমরা অতি অবশ্যই লিখবে 4 প্রকারের। আমি এই 4টা প্রকার আজকে নিশ্চয়ই তোমাদের ক্লাসে বুঝিয়ে উঠতে পারবো, আর বোঝার পরে আমি ক্লাসটাকে আজকে সমাপ্ত ঘোষণা করব। তো দেখো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আত্মহত্যার সেই 4টি ভাগ এমিল দুরখেইমের মতো। প্রথমটা, পরকেন্দ্রিক বা পরহিতের জন্য আত্মহত্যা। মানুষ কখন কখন কোন পরিস্থিতির চাপে পড়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকে পৃথিবীতে যত রকমের আত্মহত্যা বা সুসাইড আছে, সেইগুলোকে এমিল দুরখেইম 4 ভাগে ভাগ করেছে। দেখো, যখন কোনো ব্যক্তি নিজে নিজেই মানে মৃত্যুবরণ করে, সেগুলোতে আত্মহত্যা, সবগুলোই নিজে নিজেই মৃত্যুবরণ করে। কিন্তু কখন পরকেন্দ্রিক বা পরহিতের জন্য আত্মহত্যা করে। দেখো, পরহিতের মানে হলো অপরের জন্য, পরকেন্দ্রিক মানে অপরের জন্য, ঠিক আছে? তো যখন একজন ব্যক্তি কোনো রাষ্ট্রের জন্য নিজের প্রাণ দেয়, মানে যখন কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রের মঙ্গলের জন্য বা তার পরিবারের মঙ্গলের জন্য বা অপর কোনো একজন ব্যক্তির মূল্যায়নের জন্য নিজের প্রাণ নিজেই কেড়ে নেয় বা বিসর্জন করে দেয়, তখন সেটাকে কি বলা হয়, পরকেন্দ্রিক আত্মহত্যা। আমরা দেখেছি তো অনেক সিনেমাতে, কাউকে বাঁচার জন্য, ঠিক আছে, তো সমুদ্রে পুরো পরিবার ঝাঁপ দিয়ে পড়ে গেছে, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, সেই পরিবারে আছে কে, স্বামী, স্ত্রী আর 2টো বাচ্চা। স্বামীর পরিবারের দায়িত্বের কি বললাম,
একটা দায়িত্ব, কিন্তু সেই স্বামী কি করেছে, পরিবারের বাকি আর তিনজনকে কাঁধে নিয়ে সেই উপকূলে যেতে যেতে তিনজনকে হয়তো বাঁচাতে পেরেছে, কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে। তাহলে সে জানে কি আমি মরে যাব, তাহলে তবুও তার পরিবারের সদস্যকে সে বাঁচিয়েছে। এই রকম মানে কোনো পরিবারের জন্য বা কোনো ব্যক্তির জন্য, অনেক সময় দেশের জন্য যে নিজের প্রাণকে উৎসর্গ করে। আমরা নাম শুনেছ তো ইতিহাসের পাতায়, কার নাম শুনেছি, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, এরা কিন্তু রাষ্ট্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এখানে মানে পরকেন্দ্রিক বা পরহিতের জন্য যে আত্মহত্যা, সেটাকেই বলা হয় এমিল দুর্খেইমের মতে প্রথম আত্মহত্যা। এই রকমের এক্সাম্পল তোমাদের টেক্সট বুকে আছে। যেমন এখানে একটা হারাকিনি বলে আমি শব্দ লিখেছি, দেখবে সার্কেল করে। হারাকিনি হলো জাপানি যারা বিদ্রোহী ছিলেন তাদেরকে বলা হতো সামুরাই। দেখো এটা লিখে নেবে তোমরা নোট করে। যেমন পরকেন্দ্রিক আত্মহত্যার একটা এক্সাম্পল বা উদাহরণ আমি দিচ্ছি, জাপানি সৈনিক যারা সামুরাই, তারা যখন শত্রুর পক্ষের সঙ্গে যুদ্ধ করতো, তো যুদ্ধের করতে গিয়ে যখন তারা পরাজিত হতো, তো পরাজিত হতে তারা তো হীনমন্য হতো বা তারা ছোট হতো, তো তারা তাদের রাজার কাছে ছোট হবে না বলে সেই ধারালো অস্ত্র দিয়ে নিজের পেটে মানে ছুরি মেরে নিজে নিহত হয়ে যেত। মানে বলতো কারো দেওয়া প্রাণ আমরা রাখবো না। এইভাবে তারা মানে পুরুষত্বের কি বলবো আর কি সাক্ষী রাখতো। এটা হলো হারাকিনি। জাপানের সৈনিকরা কিন্তু অনেক সময় হেরে যাওয়ার পর শত্রুপক্ষের কাছে নিজের প্রাণ নিজেই নিয়ে নিত। তারপরে জহর ব্রত, এই জহর ব্রতটা কি আমরা দেখেছি কি ভারতে যখন একটা সময় ছিল, সেই সময় যখন শত্রুপক্ষের হাত থেকে কোনো যোদ্ধা মারা যেত ভারতীয়, তো সেই যোদ্ধা যখন মরে যেত তখন কোনো স্ত্রীত্ব সে স্বামী চলে যেত, তখন হতে পারে কি সেই শত্রুপক্ষরা ওই সেই যে লোকটা মেরে দিল, যে স্বামীকে মেরে দিল, সেই স্বামীহারা স্ত্রীর ওপরে অত্যাচার, যৌন অত্যাচার বা মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করতে পারে। তো সেই ভয়ে অনেক মেয়ে কিন্তু তার স্বামী মরে যাওয়ার পরে পরেও সে নিজে নিজেই আগুনে ঝাঁপ দিয়ে মরে যেত, কেননা তার সতীত্ব মানে কি করার লেগে, বাঁচিয়ে রাখার জন্য। এইটা কিন্তু ভারতের ইতিহাসে জহর ব্রত নামে পরিচিত। আরো একটা হৃদয় বিতরক তোমার পরকেন্দ্রিক, এটাও তো পরকেন্দ্রিক, নিজের স্বামীর মৃত্যুর জন্য নিজেও মরে যাচ্ছে। আর একটা সহমরণ, এরা এটা এর আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় সতীদাহ প্রথা। তোমরা দেখেছো প্রাচীন যুগে বা মধ্যযুগে হিন্দু শাস্ত্রে বা দেখবে কোনো শাস্ত্রে আছে আর কি, কি যখন স্বামী মারা যেত তখন জীবন্ত স্ত্রীকে তার স্বামীর চিতায় তুলে দেওয়া হতো ধর্মকে রক্ষা করার জন্য। তাহলে এইগুলোকে পুরোটাই, এইগুলো হলো পরকেন্দ্রিক বা পরহিতের জন্য, একদম টোটালি নিজের জন্য নয়, অন্য কারো জন্য। ঠিক আছে, তো তখন এগুলোকে বলা হয় পরকেন্দ্রিক বা পরহিতের জন্য আত্মহত্যা। কার মতে? এমিল দুর্খেইমের মতে। এগুলো আমি জাস্ট তোমাদেরকে শোনাচ্ছি। দ্বিতীয় নাম্বার হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ অহংকেন্দ্রিক বা আত্মবাদী। এখানে অহংকেন্দ্রিক বা আত্মবাদী মানে কি? এখানে অহংকেন্দ্রিক বা আত্মবাদী মানে হলো তোমার পরকেন্দ্রিক আত্মবাদীর সম্পূর্ণ বিপরীত। এটা মানে এখানে কি কোনো ব্যক্তি বা রাষ্ট্র জন্য আর কি যখন কেউ নিজের প্রাণকে বিসর্জন করে তখন সেটা পরহিতের জন্য হয়। এটা কিন্তু তার সম্পূর্ণ বিপরীত, মানে পরকেন্দ্রিকের বিপরীত হলো অহংকেন্দ্রিক। এখানে অহংকেন্দ্রিক মতবাদ বা আত্মবাদী বা আত্মঘাতী কখন আত্মহত্যা হয়? এটা যখন কোনো ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন কোনো ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে কিন্তু কি হয়, হীনমন্যতায় ভুগতে থাকে। আর সেই হীনমন্যতার করাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিন্তু শেষ পর্যন্ত কি করে, আত্মহত্যার পথ বেছে নেয়। দ্বিতীয় নাম্বার দেখো অধপতন জনিত আত্মহত্যা। এই অধপতন জনিত আত্মহত্যাটা কি একটু বলি। দেখো মানুষ তার জীবনে তো একটা আকাঙ্ক্ষা থাকবে, তার জীবনে নিশ্চয় একটা নাম থাকবে, খ্যাতি থাকবে, যশ থাকবে। আমরা তো সেই নাম খ্যাতি যশের পেছনেই ছুটি, কিন্তু অধিকাংশ সময় আমাদের নাম যশ খ্যাতি সব একটু ভুলের কারণেই। আমরা যদি কোনো ভুল কাজ করি, অন্যায় কাজ করি, পাপ কাজ করি, তাহলে হতে পারে কি সমাজের চোখে আমরা নিন্দনীয় উঠব। তখন অনেকে আমাদেরকে লজ্জা দেবে, ঠাট্টা করবে, পরিবারের কাছে, বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবো। তখন আমরা কি করব, সেই অপমান সহ্য করতে না পেরে, কেননা হয়ে গেছে আমার দ্বারা কোনো ভুল, সেই ভুলকে তারা কি করব আর কি বশ করে, যখন সমাজের লোক আমাদেরকে কি করে তানা দেয়, তখন সেই তানা সহ্য করতে না পেরে আমার মান সম্মান খ্যাতি যখন সমাজে ধুলিয়ে যায়, মিটিয়ে যায়, তখন সেই সম্মান যখন আর চলে যাওয়ার পরে যখন সহ্য করার ক্ষমতা থাকে না, তখন সে নিজেই কি করে, আত্মহত্যা করে নেয়। সেটাকেই বলা হয় অধপতনজনিত আত্মহত্যা। এবার আমরা চলে আসবো 4 প্রকার আত্মহত্যা। সেটা হলো অদৃষ্টবাদী আত্মহত্যা। এই অদৃষ্টবাদী আত্মহত্যাতে আমরা এখানে লিখে রেখেছি চূড়ান্ত হতাশা।
আচ্ছা, হতাশা তো হবেই। মানুষের যখন স্বপ্ন পূর্ণ হবে না, মানুষের যখন কর্মর স্বাভাবিক অবস্থায় সে ফিরে আসতে পারবে না, মানুষ যখন কর্ম করে তার ন্যায্য অধিকার খুঁজে পাবে না, তখন মানুষ তো নিশ্চয়ই হতাশা হবে। যেমন ধরো, যখন কোনো একটা স্ত্রী, একটা মেয়ের উদাহরণ আমি দিই, যেটা তোমাদের টেক্সট বুকে আছে, তোমরা যাবে প্লে লিস্টে আমি বলেছি তোমাদের কোন টেক্সট বুকগুলো কিনলে বেশি ভালো হয়, আজকে আমি বলছি না। যেমন হতাশা কখন হয়, যখন দেখবে কোনো একটা মহিলার, হ্যাঁ, তার স্বামীও মারা গেছে, তার সন্তানও মারা গেছে, তার জীবনে তার স্বামী, সন্তান, পরিবারের কেউ নেই, টোটালি সে নিঃস্ব হয়ে পড়েছে, একদম সে তার জীবনটা যেন নিঃস্ব। এরকমভাবে তার হতাশা জীবন সে আর সহ্য করতে না পেরে অনেক সময় আমরা দেখি সেই মহিলাটা কিন্তু কি করে, আত্মহত্যা করে। সেই আত্মহত্যাকে আমরা কি বলি, অদৃষ্ট আত্মহত্যা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আমার মূল আলোচ্য বিষয় কিন্তু ছিল আত্মহত্যা। আমি দেখো তোমাদের সন্ধি বিচ্ছেদ করে আত্মহত্যার ব্যাপারটাও বুঝালাম। তোমরা যেহেতু ক্লাসটা একবারে না বুঝো বা বুঝে উঠতে পারো, আমি তোমাদের বলবো ক্লাসটা 2-3 বার করে দেখো, ক্লাসটা কিন্তু বোঝো। আমি এমসিকিউ টাইপ মক টেস্ট আনবই, তোমরা ফলো রাখবে ক্লাসের উপরই। বা যদি তোমরা নোটিফিকেশান নাও পাও, প্লেলিস্টে যাবে বা নোটিফিকেশান অন করে রাখবে, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, তারপরে আত্মহত্যার কারণগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। তারপরে আত্মহত্যা যে দুর্খেমের মতো 4 প্রকার, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আশা রাখছি প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে বুঝিয়ে উঠতে পেরেছি। কোনো জায়গায় তোমাদের যদি ডাউট হয়, তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রিয় মিঠু স্যার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।